প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের বায়োলজি প্রথম পত্রের আলোচনা। তো বায়োলজি যে প্রথম পত্রের আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এটা নতুন তোমাদের অধ্যায় 12, যে অধ্যায়টার নাম বলবো জীবের পরিবেশ, বিস্তার এবং সংরক্ষণ। তো এখানে কিন্তু এই অধ্যায়টা প্রায় 3টি টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে। একটি হচ্ছে জীবের পরিবেশ, যেটাকে আমরা বলবো এনভায়রনমেন্ট বলবো, বিস্তার যেটাকে ডিস্ট্রিবিউশন বলবো, আর যেটাকে সংরক্ষণ যেটাকে কনজারভেশন বলবো। এই 3টি টপিকস কিন্তু এই অধ্যায়ে আলোচনা করেছি। তো আমি আশা করি যে এই অধ্যায়টা তোমাদের জন্য খুব সহজ। এবং আরেকটা কথা প্লিজ মাই ডিয়ার স্টুডেন্ট মনে রাখো যে এই অধ্যায় কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা মনে রাখো যে এই অধ্যায় থেকে অবশ্যই তোমাদের একটা প্রশ্ন হয়ে থাকে, বিশেষ করে সিকিউর জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়, সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে এবং এমসিকিউ এই অধ্যায় থেকে অনেক অবজেক্টিভ হয়ে থাকে। এই জন্য আমরা এমসিকিউর জন্য এই অধ্যায়টাকে একটা ভালোভাবে বেছে নেব এবং সিকিউর জন্য বেছে নেব এই অধ্যায়। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা এই অধ্যায়ের প্রতি আমরা খুব গুরুত্বপূর্ণ রাখবে অনলাইন ক্লাসের প্রতি। তো আমি তোমাদেরকে বলবো যে আমি তোমাদের ধন্যবাদ জানাই যারা আমার মনির স্যারের বায়োলজি অনলাইন ক্লাসগুলো করো। এই জন্য প্রিয় শিক্ষার্থী, প্রিয় ভিউয়ার্স যারা আছে তোমাদেরকে সকলকে আমার পক্ষ থেকে ওয়েলকাম জানাই আমার বায়োলজি অনলাইন ক্লাস দেখার জন্য। তো আমরা আজকে যে টপিকস আলোচনা করবো সেই টপিক্সের মধ্যে আমরা অলরেডি কিছুক্ষণের মধ্যে চলে যাচ্ছি। তো আমি একটু আলোচনা করতে যাচ্ছি যে তোমরা অবশ্যই আমার এই যে আজকের বায়োলজি অনলাইন ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণভাবে মনোযোগীভাবে দেখবে এবং শুনবে। এবং পাশাপাশি তোমাদের যে একজন প্রখ্যাত রাইটারের একজন বই পড়ো, বায়োলজি প্রথম পত্র, প্রফেসর ডক্টর আবুল হাসান স্যারের বই। সেই আবুল হাসান স্যারের বইটা তোমরা খুব সুন্দরভাবে পড়ে এবং বাড়িতে আয়ত্ত করবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে জীবের পরিবেশ, বিস্তার এবং সংরক্ষণ এই অধ্যায়টা প্রথমে আমি আলোচনা করব যে এটাকে আর শুরুতে আমরা দেখব যে আমাদের যে পরিবেশ, বিভিন্ন পরিবেশে কী আছে, লক্ষ লক্ষ কী আছে প্রজাতি আছে। তুমি দেখো যে প্রায় 15 লক্ষ যে বেশি কী হবে প্রাণী গোষ্ঠী রয়েছে এবং কথা হচ্ছে 5 লক্ষর বেশি আছে উদ্ভিদ গোষ্ঠী রয়েছে। এবং এই 15 লক্ষ 5 লক্ষ বিভিন্ন প্রকার প্রজাতির এই বসবাস কিন্তু এই পৃথিবীতে কিন্তু। তো আমরা জানি যে উদ্ভিদ গোষ্ঠীকে আমরা এক কথায় ফ্লোরা বলি এবং প্রাণী গোষ্ঠীকে একসাথে কী বলা হয়, ফনা বলা হয়। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তো এখন তোমরা দেখো যে বিভিন্ন জীবের বাস বিভিন্ন স্থানে হতে পারে। কারো স্থানে হচ্ছে স্থলজ পরিবেশে বসবাস করে, কোনো জীবটা কি জলজ পরিবেশে বসবাস করে। আমি একটা মাছের কথা বলবো যে মাছটা কী করে, তারা সাধারণত জলজ পরিবেশে বসবাস করে। আর সাধারণত অন্যান্য প্রাণী অ্যানিমেলসগুলো আছে তারা কি স্থলজ পরিবেশে বসবাস করে। তো কিছু মাছ রয়েছে, কিছু আবার উভয়চর, জলেও বসবাস করে, স্থলজে বসবাস করে। কিছু জীবনে কিছু সময় কিছু প্রাণী বা কিছু প্রাণী রয়েছে কিছু জলে বসবাস করে, পানিতে বসবাস করে, কিছু সময় কিছু স্থলজে বসবাস করতে পারে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিভিন্নতা রয়েছে আর কি। তো এখন তোমরা খেয়াল করে দেখবে যে খরস্রোতা নদীগুলোতে যেসব মাছগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু সাধারণত অন্যান্য যেমন পুকুর, ডোবা, বিলে এগুলো কিন্তু মাছ কিন্তু পাওয়া যাবে না সেই স্থানে। আবার পুকুর, ডোবা, বিলে যেসব মাছগুলো পাওয়া যায় সেগুলো খরস্রোতার মধ্যে সেটা পাওয়া যাবে না। যেমন ইলিশ মাছের কথা আমি বলি যে ইলিশ মাছটা সাধারণত আমরা কি এই ডোবা, পুকুর, বিল এগুলোতে কিন্তু এই ইলিশ মাছ পাওয়া যাবে না। কারণ ইলিশ মূলতভাবে এরা লবণাক্ত পরিবেশের মাছ, কিন্তু প্রজননের জন্য ডিম পাড়ার জন্য তারা কী করে, তাদের সাধারণত নদীতে আসে। এই জন্য অ্যাকচুয়ালি এই ইলিশের যে স্থানটা হচ্ছে এরা মোহনা হচ্ছে এমন একটা স্থান যেখানে সমুদ্র এবং কী হচ্ছে নদীর মিলনস্থল, এরকম স্থানের মোহনা।
কারণ মোহনার পরিবেশে কী হচ্ছে, তাদের মোহনাতে দুই ধরনের পানির বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে লবণাক্ত বৈশিষ্ট্য পাওয়া যায়, একটা হচ্ছে স্বাদু বৈশিষ্ট্য পাওয়া যায়, থেকে ফ্রেশ ওয়াটার পাওয়া যায়। তো মাই স্টুডেন্ট, এটা আমরা বলবো যে তিমি মাছ সাধারণত কী তবে পাওয়া যাবে, শান্ত সমুদ্রে বসবাস করে থাকে। এগুলোতে শান্ত খরস্রোতা বা এমনি নদীতে কখনো তিমি মাছ পাওয়া যেতে পারে না। অর্থাৎ বিভিন্ন পরিবেশে জীব বিভিন্ন স্থানে বসবাস করতেছে। যেমন মরুচ উদ্ভিদগুলো, অর্থাৎ মরুভূমিতে পাওয়া যাচ্ছে, তুন্দা অঞ্চলে উদ্ভিদগুলো তুন্দা অঞ্চলে পাওয়া যাচ্ছে, হ্যাঁ, জন্মে থাকে, ঠিক আছে। তো বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন স্থানে তারা জন্ম থাকে, জন্মায়। তো এই জন্য পরিবেশের বিস্তারে ক্ষেত্রে পরিবেশের বিভিন্নভাবে আমরা তাদেরও বিস্তারভাবে বিভিন্ন বিস্তার রয়েছে পরিবেশে বিভিন্ন ধরন অনুযায়ী। এবং এইসব জীবগুলোকে আমাদেরকে পরবর্তীতে কী করতে হবে, সংরক্ষণ করা উচিত। তো আমরা এর আগে যে আমরা অবশ্যই যে কোনো কিছু জানার আগে আমাকে একটা শ্রেণীবিন্যাস সম্পর্কে জানা উচিত। তোমরা তো জানো, বিশেষ করে উদ্ভিদ গোষ্ঠী আর প্রাণী গোষ্ঠী উভয় গোষ্ঠীকে জানার আগে তোমরা অবশ্যই শ্রেণীবিন্যাসকে কী করবো, ফলো আপ করবা। তো শ্রেণীবিন্যাসে যে 7টি একক রয়েছে, সবচেয়ে সর্বনিম্ন একক যেটাকে আমরা বলে প্রজাতি বলবো, যেটাকে আমরা কী বলবো, মাই স্টুডেন্ট, স্পিসিস বলবো। প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক, অর্থাৎ সর্বনিম্ন ধাপ। এই ধাপ প্রজাতি হচ্ছে এমন একটি, যদি আমি ভাষা বলি, যে প্রজাতি হচ্ছে সর্বাধিক মিল সম্পন্ন একদল জীব গোষ্ঠীকে আমরা কী বলবো, প্রজাতি বলবো। যদি এটাকে আরও ক্লিয়ারভাবে যদি আমরা ডেফিনেশনটাকে সুন্দরভাবে যদি আমি অ্যাকুরেট করি, তখন আমরা বলবো যে প্রজাতি বলতে গেলে সর্বাধিক সাদৃশ্য মিল সম্পন্ন একদল জীবগোষ্ঠী, যারা কি করে, নিজেদের মধ্যে যৌন প্রজনন করে কি করে উর্বর সন্তান উৎপাদনের সক্ষম, তাদের সেই গোষ্ঠীটাকে আমরা কি বলবো, সেই দল বা গোষ্ঠীটাকে আমরা কি বলবো, প্রজাতি বলবো। তো প্রজাতি হচ্ছে, দেখো, প্রজাতিদের মধ্যে হচ্ছে তারা কি যৌন প্রজনন করবে একই প্রজাতির সাথে, এবং একই প্রজাতির যৌন প্রজনন করার পর কি একটা উর্বর সন্তান উৎপাদনে সক্ষম। এটা কিন্তু মূল জিনিস। কিন্তু এক প্রজাতির সদস্য অন্য প্রজাতির সাথে কী করে না, সাধারণত ক্রস করে না, এবং ক্রস করার ফলেও কিন্তু কী হবে, উর্বর সন্তান উৎপাদন করতে অক্ষম। এই কারণে প্রজাতির এটা প্রধান বৈশিষ্ট্য। এখন তোমরা দেখবা যে কিছু কিছু প্রজাতির কী হচ্ছে, তাদের মধ্যে কি সাদৃশ্য মিল হচ্ছে, অর্থাৎ বৈশিষ্ট্য মিল হচ্ছে, কিন্তু তারপরেও কী হচ্ছে না, তারা কিন্তু একই প্রজাতিভুক্ত হচ্ছে না। তো এই জন্য প্রজাতির ক্ষেত্রে আমরা এই দুটো বৈশিষ্ট্য, ক্রসের কথা আমরা মনে করব এবং উর্বর সন্তান উৎপাদন কথাটা মনে করব। তাহলে আমরা কী হচ্ছে, প্রজাতিকে আমরা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারবো। তো আমি একটা উদ্ভিদের কথা তোমাদের সিলেবাসে যেটা আমরা বলেছি, একটা উদ্ভিদের কথা আমরা বলে থাকি, যে স্টুডেন্ট, যে উদ্ভিদের মধ্যে আমরা জানো যে পাট কিন্তু বাংলাদেশে একটা অর্থকারী ফসল। এই সোনালী আঁশের দেশ পাট বাংলাদেশকে বলা হতো। এই পাট যখন চাষের ক্ষেত্রে আমি বলব যে পাটের মধ্যে দুটো প্রজাতি বাংলাদেশে জন্মায় খুব বেশি করে। একটা হচ্ছে সাদা পাট, একটা হচ্ছে কি তোষা পাট। একটা সাদা পাটের বৈজ্ঞানিক নাম হচ্ছে কর্কোরাস ক্যাপসুলারিস, আবার সাদা পাটের নাম হচ্ছে কর্কোরাস ওলিটোরিয়াস। তো এই দুটি পাট গাছের মধ্যে খুবই সাদৃশ্য মিল রয়েছে, এবং দেখতে কিন্তু এদেরকে আলাদা করে চেনা যায় না। তবে এদেরকে যদি আমরা যদি এই দুই প্রজাতির মধ্যে আমরা অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানীরা তারা প্রমাণ করেছে যে কর্কোরাস ক্যাপসুলারিস এবং কর্কোরাস ক্যাপসুলারিসের মধ্যে ইন্টারব্রিড করা যায়। ইন্টারব্রিডের মধ্যে কী হচ্ছে, উর্বর কী হচ্ছে, তাদের সন্তান উৎপাদন করতে সক্ষম হয়েছে। কিন্তু কর্কোরাস ক্যাপসুলারিসের সাথে কর্কোরাস ওলিটোরিয়াস অর্থাৎ তাদের ইন্টারব্রিড করে না, ঠিক আছে। অর্থাৎ এই জন্য হচ্ছে কি দুটি ভিন্ন প্রজাতি। তো আমরা এই প্রজাতি সম্পর্কে তোমাদেরকে আমরা কথাটা বললাম। এখন পরবর্তীতে আমরা জানবো যে পপুলেশনটা কী। পপুলেশন হচ্ছে একই সময় একই স্থানে বসবাসকারী একদল জীবগোষ্ঠীকে আমরা কী বলবো, পপুলেশন বা জীবগোষ্ঠী বলা হয়ে থাকে। তা পরবর্তীতে আমরা জানবো যে আমরা অ্যাকচুয়ালি কী হচ্ছে, যে এনভায়রনমেন্ট বা সায়েন্স পরিবেশ দূষণ সায়েন্স পড়তেছি, এনভায়রনমেন্ট সায়েন্স পড়তেছি। তো এনভায়রনমেন্ট সায়েন্সের মধ্যে কিন্তু অর্থাৎ
ইকোলজি রয়েছে, অর্থাৎ বাস্তুবিদ্যা রয়েছে, এবং বাস্তুবিদ্যার নিয়ে অর্থাৎ বাস্তুতন্ত্র নিয়ে যে বিদ্যা সেটা কিন্তু এই বাস্তুবিদ্যার মধ্যে পড়ে, ইকোলজির মধ্যে পড়ে। তো আমরা অ্যাকচুয়ালি বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করব, যে ইকোসিস্টেম নিয়ে আলোচনা করব, যে জীব তার পরিবেশের সাথে যে একটা কী হচ্ছে গ্যাসীয় উপাদান আদান প্রদান, যেমন আমরা কী হচ্ছে একটা অর্থাৎ একটা পরিবেশ, এই পরিবেশের মধ্যে কী হচ্ছে উদ্ভিদ গোষ্ঠী রয়েছে, প্রাণী গোষ্ঠী রয়েছে। তো এই উদ্ভিদ গোষ্ঠী কী করতেছে, তারা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে, অক্সিজেন ত্যাগ করতেছে। প্রাণী কী করে, সে অক্সিজেনকে গ্রহণ করতেছে। আবার প্রাণী কী করতেছে, অপরপক্ষে কী হচ্ছে, তারা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে, সেটা হচ্ছে উদ্ভিদ সেটা গ্রহণ করতেছে। অর্থাৎ কি পরিবেশের মধ্যে কি বাস্তুতন্ত্র গঠন করতেছে একটা নির্দিষ্ট পরিবেশের মধ্যে। এই এটাকে কিন্তু ইকোসিস্টেম বলা হচ্ছে। তো এই ইকোসিস্টেম অর্থাৎ এই যে কি, অর্থাৎ জীব তার পরিবেশের সাথে জীবকে বলতে কী বোঝাচ্ছে, উদ্ভিদ ও প্রাণী উভয়কে কিন্তু জীব, অর্থাৎ মানুষ এবং গাছ উভয় কিন্তু জীব। এই যে জীবটা কি হচ্ছে তার পরিবেশের সাথে কি, এখানে পরিবেশ রয়েছে না, এই যে বায়ুমণ্ডল রয়েছে না, বায়ুমণ্ডল এনভায়রনমেন্টের মধ্যেই তো অংশ। এই বায়ুমণ্ডলের মধ্যে কী হচ্ছে, তারা কী হচ্ছে গ্যাসীয় উপাদান আদান প্রদান করতেছে। এটাকে আমরা কি বলবো, অর্থাৎ বাস্তুতন্ত্র বলবো। তো এখন এই বাস্তুতন্ত্র পড়তে গেলে এটা আরও কিছু আমাদের অবশ্য বইতে নাই, আমি তোমাদের সামনে কিছু ইনফরমেশন, একটা বিশেষ ইনফরমেশন দিচ্ছি, যে আমাদের বাস্তুতন্ত্রের কিছু অজীব উপাদান রয়েছে, কিছু সজীব উপাদান রয়েছে। তো অজীব উপাদান হচ্ছে বাস্তুতন্ত্রের মধ্যে এটাকে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে। একটা ভৌত উপাদান, একটা হচ্ছে জৈব উপাদান, একটা হচ্ছে অজৈব উপাদান। তো ভৌত উপাদানের মধ্যে আমরা সাধারণত ফিজিক্যাল কনস্টিটিউয়েন্ট বলতে পারবো। এই ফিজিক্যাল কনস্টিটিউয়েন্টের মধ্যে আমরা সাধারণত মাটি, পরিবেশ, এটাকে আমরা ভৌত উপাদান বলবো। আর অজৈব উপাদানের মধ্যে আমরা সাধারণত বলবো অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এগুলো বিভিন্ন হচ্ছে কী হচ্ছে এগুলো হচ্ছে অজৈব উপাদান। আর জৈব উপাদানের মধ্যে হিউমাস, এগুলো হচ্ছে কি জৈব উপাদানের মধ্যে। আর এগুলো হচ্ছে কি বাস্তুতন্ত্রে। এছাড়া হচ্ছে আমরা আরেকটা বলবো যে সজীব উপাদান বলা হয়, যেটা আছে অজীব উপাদানকে আমাদের এই বায়োটিক কম্পোনেন্টস বলা হয়ে থাকে। সজীব উপাদানটাকে সাধারণত কি বায়োটিক কম্পোনেন্টস বলা হয়ে থাকে। তো বায়োটিক কম্পোনেন্টসের মধ্যে সজীব উপাদানটাকে প্রধানত দুই প্রকার বিভক্ত করা আছে। একটা হচ্ছে উৎপাদক, একটা হচ্ছে খাদক। একটা কি প্রডিউসার, একটা কি খাদ্য তৈরি করে, আর একজন আর কি কনজিউমার, যেটাকে খাদক। এরা কি করে, সে উৎপাদকের উপর নির্ভরশীল, অর্থাৎ সেই উৎপাদকের উপর কি করে, তারা খেয়ে কি করে, তারা কি করে ভক্ষণ করে, সেটাকেই করে খাদক বা কনজিউমাররা। তো মাই স্টুডেন্ট, একমাত্রই সবুজ উদ্ভিদ, একমাত্র কি করছে, সবুজ উদ্ভিদ কি করে, তারা খাদ্য তৈরি করতে পারে। কারণ আমরা জানি যে পুরো পৃথিবীতে সালোক সংশ্লেষ প্রক্রিয়া কী করতে পারে, যে সবুজ উদ্ভিদ তারা নিজেরা খাদ্য তৈরি করতে পারে। তা আমরা জানি এই যে খাদ্য তৈরি করতে পারে এবং কী করে নিজের উপর নির্ভরশীল, এটা হচ্ছে কি উৎপাদক। তো এই উৎপাদকের উপর কি করে, অবশ্যই পুরো পৃথিবীতে খাদ্যের জন্য প্রাণীরা কার উপর নির্ভরশীল থাকে, অর্থাৎ উদ্ভিদের উপর নির্ভরশীল থাকে। এই জন্য খাদক সাধারণত হচ্ছে অর্থাৎ তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ একটা হচ্ছে প্রথম সারি খাদক, একটা হচ্ছে দ্বিতীয় সারি খাদক, একটা হচ্ছে তৃতীয় সারি খাদক। যে কনজিউমারকে প্রথম সারি খাদক বলতে গেলে আমরা কাদেরকে বলবো, ছোট পোকামাকড় বলবো, তৃণভোজী প্রাণী গোষ্ঠী বলবো, গরু ছাগলের বলে, যারা সরাসরি কী হচ্ছে উৎপাদককে ভক্ষণ করে থাকে, অর্থাৎ কি উদ্ভিদকে খেয়ে থাকে, জীবন ধারণ করে থাকে, সেগুলোকে সাধারণত বলা হচ্ছে অর্থাৎ প্রথম সারি খাদক। এখন প্রথম সারি খাদককে যারা খেয়ে থাকে, যেমন পোকামাকড়, এরা হচ্ছে সাধারণত উদ্ভিদের উপর খেয়ে থাকে, উদ্ভিদ খেয়ে তার জীবন ধারণ করে। এইসব পোকামাকড় ছোট ছোট প্রাণীগুলোকে আবার ভক্ষণ করতেছে কে, অর্থাৎ দ্বিতীয় সারি খাদক। যেমন ব্যাঙের কথা আমরা বলবো, দ্বিতীয় সারি খাদকের কথা বলবো। তো এবং এই ব্যাঙকে আবার ভক্ষণ করতেছে সাপ, এটা আবার তৃতীয় সারি খাদকের কথা বলবো। আবার অনেক সময় এই কনজিউমারকে চারটা স্তরে বিভক্ত করা হচ্ছে, যেটা হচ্ছে টার্সিয়ারি কনজিউমার, যেটাকে সর্বোচ্চ খাদক বলে থাকে। অর্থাৎ অনেক সময় সাপকে কী করে ভক্ষণ করে থাকে, এগুলোকে কী হচ্ছে বড় বড় বাজ পাখি, ঈগল পাখি, এরা কী করে সাপকে ভক্ষণ করে থাকে, এটা হচ্ছে সর্বোচ্চ খাদক।
তো আমরা তাহলে কি হচ্ছে সজীব কম্পোনেন্টস উপাদানটাকে আবার সাধারণত দুই ভাগে আমরা বিভক্ত করেছি, একটা হচ্ছে উৎপাদক, একটা হচ্ছে খাদক। এছাড়া এই সজীব উপাদানকে বায়োটিক কম্পোনেন্টসকে আরেকটা ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে যেটাকে বিয়োজক বলে, যেটাকে ডিকম্পোস্টার বলা হয়ে থাকে। তো বিয়োজকের কাজ কি? অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী, অর্থাৎ প্রডিউসার অ্যান্ড কনজিউমার উভয় যখন এদের ধ্বংসপ্রাপ্ত হয় বা মৃত্যু হয়ে থাকে, এই মৃত্যু হলে কি করে, এই মৃত্যুকে তারা কি করে, যেমন আমরা প্রাণীরা মৃত্যু হলে তাদেরকে কী হচ্ছে মাটিতে পুঁতে এবং কি করে তারা বিভিন্ন আমরা কি করে তারা বিভিন্ন মাটিতে বিভিন্ন অংশে কী থাকে, তারা কী হচ্ছে সাহিত্য থাকে, মাটির পুঁতে হয়। সে মাটি কী করে, সে মাটিতে কি করে সেসব কী হচ্ছে, অর্থাৎ সেসব জীবগোষ্ঠীকে কী করে কেউ, সে তারা কী করে গলিত করে ফেলে। যেমন কে করে, সে বিয়োজক করে থাকে, সেটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া এবং কিছু এর সাথে সহায়তা করে ছত্রাক। এরা কি করে, এই সব মাটিকে কি করে গলিত করে সেই মাটিকে উর্বর করে এবং উর্বর করে কি করে এক ধরনের সারে রূপান্তরিত করে জৈব সারে রূপান্তরিত করে ফেলে। তো এটা হচ্ছে আমাদের আজকে যে আমাদের নতুন যে অধ্যায়, সেই অধ্যায় সম্পর্কে আজকে এই পর্যন্ত আলোচনা করব। নেক্সটেও আমরা এই অধ্যায় থেকে আরও গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে তোমাদের সামনে প্রেজেন্টেশন করব। তোমরা নেক্সট ক্লাসের প্রতি অবশ্যই তোমরা অপেক্ষা থাকো। হয়তো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আরও সুন্দরভাবে তোমাদের সামনে এই অধ্যায়ে মেন টপিকস তোমাদের আলোচনা করব। তো প্লিজ মাই ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড পিওর ভিউয়ার্স, তোমাদেরকে বলবো যে আমার এই ক্লাসটাকে এবং শেষ পর্যন্ত পড়ে ক্লাস দেখে এটা বাসায় এবং খুব সুন্দর আয়ত্ত করবে। এই বলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমরা এই রেখে আমাদের আজকে বায়োলজি অনলাইন ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।